আচ্ছা, একটু লক্ষ্য করো। দেখো, এখানে ধরো একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে, এবং এই পাত্রের মধ্যে ধরো এখানে পানি আছে বা যে কোনো একটা তরল পদার্থ আছে, পানি আছে, এবং এখানে একটা পিস্টন আছে, এখানে একটা পিস্টন আছে, পিস্টন আছে। তো তুমি যদি এই পিস্টনের উপর চাপ প্রয়োগ করো, তুমি যতটুকু চাপ প্রয়োগ করবা, ধরো তুমি এইটার উপর 10 প্যাসকেল চাপ প্রয়োগ করলা, এই পিস্টনের উপর 10 প্যাসকেল চাপ বাইরে থেকে প্রয়োগ করলা, যে তুমি যে যতটুকু চাপ এখানে প্রয়োগ করবা, এটা যেহেতু একটা আবদ্ধ পাত্র, মানে বদ্ধ, এই পানিগুলো তো আর যাওয়ার মতো কোনো দিকে রাস্তা নাই। তো কি করবে, এই ভিতরের যে তরলটা আছে, তুমি এখানে যতটুকু চাপ প্রয়োগ করবা, এই এতটুকু চাপই ভিতরের প্রত্যেকটা জায়গায় সমানভাবে পাবা। মানে এখানকার চাপও, এখানকার যদি একটা পয়েন্ট চিন্তা করো, এই পয়েন্টের চাপও হচ্ছে 10 প্যাসকেল পাবা, এই পয়েন্টের চাপ 10 প্যাসকেল পাবা, এই পয়েন্টের চাপও 10 প্যাসকেল পাবা, 10 প্যাসকেল পাবা, এই পয়েন্টের চাপও 10 প্যাসকেল পাবা। মানে প্রত্যেকটা পয়েন্টে, এই তরলের ভিতরে যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টে তুমি চাপটা সমান পাবা। এবং এই চাপটা পাত্রের গায়ে, তুমি যদি পাত্রের গায়ে চিন্তা করো, ধরো এই পাত্রের গায়ে এখানেও তো চাপ প্রযুক্ত হবে, তাহলে কতটুকু চাপ এখানে প্রয়োগ, মানে এখানে কতটুকু চাপ পাবা, ওই 10 প্যাসকেল পরিমাণ চাপ পাবা, কিন্তু লম্বভাবে। এই চাপটা হচ্ছে পাত্রের গায়ে লম্বভাবে প্রযুক্ত হয়। তার মানে এই চাপটা তুমি যদি এই দিক থেকে চাপ প্রয়োগ করো, এই দিক থেকে এটাকে আহ চাপ প্রয়োগ করো, তাহলে এই চাপটা কোনো একটু না কমে পাত্রের গায়ে লম্বভাবে প্রযুক্ত হয়। তার মানে এই দিকেও চাপ যা পাবা, পাত্রের এই এই দেয়ালটার উপরেও চাপ হচ্ছে 10 প্যাসকেল পাবা, এই নিচের দেয়ালটার উপরেও চাপ 10 প্যাসকেলই পাবা, এই দেয়ালটার উপরেও চাপ 10 প্যাসকেল পাবা, এই দেয়ালটার উপরেও 10 প্যাসকেল পাবা, এই দিক দিয়েও 10 প্যাসকেল পাবা, এই দিক দিয়েও 10 প্যাসকেল পাবা। মানে প্রত্যেকটা জায়গায় এখানে চাপটা একই থাকবে। এবং এটাই ছিল প্যাসকেলের সূত্র। তো আমরা বলতে পারি তাহলে প্যাসকেলের সূত্রটা আমরা একটু লিখি। তাহলে প্যাসকেলের সূত্রটা এরকম, কোনো আবদ্ধ পাত্রে তরল অথবা বায়বীয় পদার্থের গায়ে চাপ প্রয়োগ করলে, বাইরে থেকে যদি চাপ প্রয়োগ করি, বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে, তাহলে সেই চাপটা কিছু মাত্র না কমে পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। তার মানে পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে তুমি যতটুকু চাপ প্রয়োগ করবা, একটা আবদ্ধ পাত্রের তরল বা বায়বীয় যে পদার্থটা থাকবে, এখানে যে পদার্থটা আছে, এটার উপরে তুমি যতটুকু, যেই দিক, যে কোনো দিক থেকে যতটুকু চাপ প্রয়োগ করবা, এই চাপটা কোনো দিকে না কমে সব জায়গায় তুমি পাত্রের প্রত্যেকটা জায়গায় ততটুকু করে চাপ পাবা। এবং এই চাপটা যেহেতু এটা আবদ্ধ পাত্র, তার মানে এটা তো দেয়াল আছে, তাহলে পাত্রের দেয়াল বরাবর এই চাপটা সব জায়গায় সমান হবে। তার মানে এই চাপটা প্রত্যেকটা দেয়ালে সমানভাবে, তুমি যতটুকু চাপ প্রয়োগ করছো বাইরে থেকে, ঠিক ততটুকু চাপ প্রত্যেকটা দেয়ালে প্রযুক্ত হবে এবং লম্বভাবে প্রযুক্ত হবে। এবং এটাই বলছিল প্যাসকেল। আচ্ছা, তাহলে আমরা এই প্যাসকেলের এই নীতিটা ব্যবহার করে আমরা কিন্তু হাইড্রোলিক প্রেস তৈরি করতে পারি, এবং হাইড্রোলিক প্রেসের মাধ্যমে আমরা বল বৃদ্ধি করতে পারি। তো এই জিনিসটা আমরা একটু দেখি যে আসলে কিভাবে হাইড্রোলিক প্রেস গুলো তৈরি করা হয়, এবং কিভাবে হাইড্রোলিক প্রেস দিয়ে অনেক বড় বড় জিনিস উপরে উঠানো হয়। এবং তোমরা হয়তো দেখে থাকবা যে একটা ট্রাককে দেখবা যে একজন মানুষ কোনো কিছু একটা পাম্প করতেছে, এবং ওটা দিয়েই হচ্ছে একটা ট্রাক আস্তে আস্তে যে ভাসাচ্ছে, অথবা একটা কারকে ভাসাচ্ছে। তো এই যে কারকে কোনো কিছু সাহায্য ছাড়াই অল্প একটু, সামান্য একটু বল প্রয়োগ করে অনেক বেশি পরিমাণে বল পাচ্ছি, এটা আসলে কিভাবে কাজ করে, এই জিনিসটাই হচ্ছে আমরা এখন দেখব। ধরো এটা একটা হাইড্রোলিক প্রেস, এটা একটা হাইড্রোলিক প্রেস, এবং এখানে দুইটা পিস্টন আছে, এবং এটা একটা পিস্টন।
তো একটা হচ্ছে ছোট পিস্টন আছে আর একটা বড় পিস্টন আছে, একটা ছোট পিস্টন আছে আর একটা বড় পিস্টন আছে। আচ্ছা, তাহলে এটা এটা একটা পিস্টন, এটা একটা পিস্টন, বা এটা একটা সিলিন্ডার, এটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার। তাহলে দুইটা, এটাকে আমরা কি করছি, দুইটা সিলিন্ডার মিলে একটা হাইড্রোলিক প্রেস তৈরি করছি। তো এখন আমরা যদি চিন্তা করি এরকম করে যে এই সিলিন্ডারটার এখানে যে পিস্টনটা আছে, এই পিস্টনটা কিন্তু গোলাকার হয়, ঠিক আছে, মানে গোল বলতে বৃত্তাকার হয়। তো এই জিনিসটা, এই জিনিসটার তো তাহলে একটা ক্ষেত্রফল আছে, তাই না? ধরো এটা এ সিলিন্ডার, এটা হচ্ছে বি সিলিন্ডার, দুইটা সিলিন্ডার আছে, একটা এ একটা বি। তো এ সিলিন্ডারটা হচ্ছে একটু চিকন আছে, চিকন, আর বি সিলিন্ডারটা হচ্ছে মোটা। তার মানে চিকন যে জায়গাটা আছে, চিকন জায়গার মধ্যে তাহলে এখানে যে আমি পিস্টনটা যে প্রবেশ করাবো, সেই পিস্টনটার ক্ষেত্রফল তাহলে কম হবে, অল্প একটু হবে, তাই না? আর এই দিকের সিলিন্ডারটা কিন্তু মোটা, মানে এটা অনেক, এই এই জায়গাটা হচ্ছে অনেক বেশি বড়। তার মানে এখানে পিস্টন যেটা প্রবেশ করাবো সেই পিস্টনটার ক্ষেত্রফল কি হবে, বেশি হবে। তো আমরা যদি এখানে চিন্তা করি তাহলে এই পিস্টনটা ছোট, তাহলে এটার একটা ক্ষেত্রফল আছে, এই এই অংশটুকুর ক্ষেত্রফল, এটা দেখতে হচ্ছে, দেখবা উপর থেকে দেখতে বৃত্তের মতো। তাহলে এটার একটা ক্ষেত্রফল আছে, এটার ক্ষেত্রফল যদি A1 ধরি, এটা এক নাম্বার চিন্তা করতে পারি, এটা 2 নাম্বার চিন্তা করতে পারি। তো এটার ক্ষেত্রফল হচ্ছে A1 যদি হয়, এবং এটার উপর ধরো তুমি F1 পরিমাণ বল প্রয়োগ করলা, তুমি তো এটার উপর একটা বল প্রয়োগ করবা, F1 পরিমাণ বল প্রয়োগ করলা, এবং এইদিকে বড় যে পিস্টনটা আছে এটার ক্ষেত্রফল যদি A2 হয়, এটার ক্ষেত্রফল A2, ক্ষেত্রফল তো অবশ্যই আলাদা হবে, তাই না? তো এইটার উপর দেখো, এইখানে তো ভিতরে হচ্ছে পানি বা কোনো তরল পদার্থ, ধরো আমি রাখছি, তরল পদার্থ রাখছি। তো প্যাসকেলের সূত্র অনুযায়ী তুমি এখানে যতটুকু চাপ প্রয়োগ করবা, সেই চাপটা বিন্দু মাত্র না কমে প্রত্যেকটা জায়গায়, যেমন এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, তরলের প্রত্যেকটা জায়গায় এই চাপের মানটা সমান হবে। তার মানে দাঁড়াচ্ছে যে তুমি যখন এখানে যে পরিমাণ চাপ প্রয়োগ করবা, এই ঠিক পরিমাণ চাপও কিন্তু সে এই এই পিস্টনটার উপর উপরের দিকে, এই দিকে, এই পিস্টনটার উপরও ঠিক একই পরিমাণে চাপ প্রযুক্ত হবে লম্বভাবে। এটা যেহেতু প্যাসকেলের সূত্রতেই বলা ছিল যে তুমি কোন একটা আবদ্ধ পাত্রে, এটা আবদ্ধ হয়ে গেল না, কোনো দিকে এই তরলগুলো বের হওয়ার কি কোনো চান্স আছে? চান্স নেই। তার মানে এটা অবশ্যই, এটা একটা আবদ্ধ পাত্রের মতো কাজ করতেছে। তুমি এখানে যতটুকু চাপ প্রয়োগ করবা, যদি 10 প্যাসকেল চাপ প্রয়োগ করো, দেখবা যে এই জায়গায়, এই বড় বড় সিলিন্ডারের ভিতরে যে পিস্টনটা আছে, এই পিস্টনটার গায়ে প্রত্যেকটা জায়গায় চাপ উপরের দিকে, প্রত্যেকটা জায়গায় চাপ উপরের দিকে সমান পাবা, বা লম্বভাবে চাপ প্রয়োগ করবে। আচ্ছা, তাহলে এইটাকে যখন তুমি নিচের দিকে বল প্রয়োগ করতেছো বা চাপ প্রয়োগ করতেছো, তখন এটা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করবে। তার মানে এটার উপর যে বলটা প্রযুক্ত হবে, সেই বলটা কোন দিকে? উপরের দিকে, এই যে উপরের দিকে, এই বলটা হচ্ছে F2। তো এখান থেকে আমরা আশা করি কি বুঝলাম বলো তো? এখান থেকে আমরা আসলে কি বুঝলাম? একটা হচ্ছে F1 যে পরিমাণ বল প্রয়োগ করতেছো, এবং এটার জন্য একটা চাপ প্রযুক্ত তৈরি হচ্ছে এখানে, সেই চাপটা এখানে এর উপর প্রযুক্ত হচ্ছে, এবং এই একই পরিমাণের চাপ পাত্রের যত জায়গায় তরলটা আছে সব জায়গায় সমানভাবে প্রযুক্ত হবে, এবং এই সিলিন্ডারটার পিস্টনটার উপরেও ঠিক একই পরিমাণ চাপ প্রযুক্ত হবে। আর এই আমরা যেহেতু বলটা এইদিকে প্রয়োগ করতেছি, তরলগুলো তাহলে এইদিকে নিচে নামবে, আর এইদিকে তরলগুলো আস্তে 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 উপরের দিকে ভেসে ওঠা শুরু করবে, এবং এই দিকে বলটা তাহলে কি হবে, আস্তে আস্তে এই দিকের বলের দিক কোন দিক হবে, এই দিক। তার মানে এই পিস্টনটা আস্তে 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 উপরের দিকে ওঠা শুরু করবে। এখন যেহেতু এখানকার চাপ যদি ধরো P1 হয়, এবং এখানকার চাপ যদি P2 হয়, তো আমরা প্যাসকেলের সূত্র মতে কি বলতে পারি বলতো? এই চাপ দুইটা সমান হবে না। তার মানে আমরা লিখতে পারি যে P1 সমান P2। এখানকার চাপও যা হবে, তুমি এখানে যা যে চাপ প্রয়োগ করবা, এইখানেও এই পাত্রের এই পিস্টনের গায়ে ঠিক একই পরিমাণ চাপই প্রযুক্ত হবে। এই পিস্টনের যে চাপ P1, এই P1 সমান আমরা কি লিখতে পারি বলতো? এই পিস্টনের জন্য চাপ P1 সমান, আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে F1 ডিভাইডেড বাই A1 লিখতে পারি। আবার এই পিস্টনের জন্য চাপ P2 ইকুয়াল কি লিখতে পারি বলতো? F2 ডিভাইডেড বাই A2 লিখতে পারি। তার মানে এখানে দাঁড়াচ্ছে যে চাপ তুমি একটা P1 সমান লিখতে পারি F1 বাই A1, আর P2 সমান F2 বাই A2, এবং চাপ দুটো যেহেতু সমান হবে, কন্ডিশন হচ্ছে P1 আর P2 টা সমান হবে। সমান যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি F1 ডিভাইডেড বাই
A1 ইকুয়াল F2 ডিভাইডেড বাই A2। তাহলে এইটা, এই যে F2 মানে হচ্ছে কোন পিস্টনের উপর প্রযুক্ত বল? বড় পিস্টনের উপর প্রযুক্ত বল। আর F1 মানে হচ্ছে ছোট পিস্টনটার উপর প্রযুক্ত বল। ঠিক আছে? আচ্ছা, A1 মানে ছোট পিস্টনের। তাহলে আমরা একটু এখানে যদি দেখি, তাহলে এখানে A1 বলতে আমরা কি বোঝাচ্ছি বলতো? A1 মানে হচ্ছে ছোট পিস্টনের ক্ষেত্রফল। তারপর হচ্ছে A2 কি ছিল এখানে? A2 হচ্ছে বড় পিস্টনের ক্ষেত্রফল। এরপর F1টা কি ছিল? F1 মানে হচ্ছে ছোট পিস্টনের উপর প্রযুক্ত বল। আর F2 হচ্ছে উপর বড় পিস্টনের বল। মানে যে বলটা আমরা বড় পিস্টনে পাবো সেই বলটা। আচ্ছা, এই জিনিসগুলো তাহলে বুঝতে পারছো তোমরা? তো আমরা যদি এখান থেকে F2টা বের করি, দেখো তো আর যদি গুণ করে দেই এখান থেকে, তাহলে A1 ইন্টু F2 ইকুয়াল এইদিকে গুণ করে দেই F1 ইন্টু A2। তাহলে এখান থেকে F2 সমান কি লেখা যাবে? F2 সমান হচ্ছে F1, আচ্ছা F2 সমান F1 ইন্টু, এদিকে তো A2 ছিল আর নিচে এদিকে A1 চলে আসবে, A1 চলে আসবে। তো একটা জিনিস এখানে লক্ষ্য করো, দেখো তো A2টা কার ক্ষেত্রফল? বড় পিস্টনের ক্ষেত্রফল। বড় পিস্টনের ক্ষেত্রফল যত বেশি হবে, এর উপর প্রযুক্ত বলের মানটা তত বেশি পাবা। এই বড় পিস্টনের উপর বলটা তত বেশি পাবা, এবং এই জিনিসটাকে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। তার মানে এখান থেকে একটু আমি যদি তোমাকে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল আকারে দেখাই, তাহলে এরকম ধরো যে এই এই ছোট যে পিস্টনটা আছে, আচ্ছা ছোট পিস্টন, এই ছোট পিস্টনের যে ক্ষেত্রফল এটা ধরো যে A1 যদি হয়, A1 হচ্ছে 1 বর্গ মিটার। আবার বড় পিস্টনের ক্ষেত্রফল ধরো A2 হচ্ছে 50 বর্গ মিটার। তো ছোট পিস্টনের উপর প্রযুক্ত বল হচ্ছে, ধরো তুমি এখানে 100 নিউটন বল প্রয়োগ করলা। এই যে ছোট পিস্টনের উপর তুমি 100 নিউটন বল প্রয়োগ করছো, তারপর ছোট পিস্টনের ক্ষেত্রফল 1 বর্গ মিটার মানে খুব ছোট। বড় পিস্টনের ক্ষেত্রফলটা অনেক বড়, দেখো 50 বর্গ মিটার আছে, মানে 50 গুণ, এটার চেয়ে 50 গুণ বড়। তাহলে আমরা দেখবো যে এখানে বল আসলে কত গুণ হইলো, তাহলে F2 কত আসে? দেখো F1 মানে হচ্ছে এখানে 100 নিউটন, কিন্তু A2 মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই A1 মানে হচ্ছে 1। তার মানে বল আসতেছে এখান থেকে 5000 নিউটন। দেখো আগে তুমি বল যেখানে প্রয়োগ করলে 100 নিউটন, সেখান থেকে তুমি বল পাইলে কত নিউটন? 5000 নিউটন। তার মানে এই বলটা আগে, এই বলটা F1 এর বলটা দেখো কত গুণে বেড়ে গেল, তাই না? এটাকে কত গুণ বেড়ে গেল, এটা 100 দিয়ে যদি ভাগ করো তার মানে কত গুণ বেড়ে গেল? 50 গুণ বেড়ে গেছে বলটা। অর্থাৎ বলটা আসছে, বড় পিস্টনের জন্য বলটা কি হয়? বেশি পাওয়া যায়, এবং এই জিনিসটাকে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। ঠিক আছে? তো আমরা ছোট পিস্টনে যে পরিমাণ বল প্রয়োগ করি, বড় পিস্টনে এই বলটা অনেক বেশি গুণে পাওয়া যায়। এটাকে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এখান থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে এই সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে অনেকগুলো ম্যাথ আছে। আর সেকেন্ডলি তোমাদের আরেকটা এখান থেকে কোশ্চেন থাকতে পারে যে যে এখানে আমি যে বল প্রয়োগ করলাম, আচ্ছা বল তো প্রয়োগ করছি, আমার দ্বারা যে কৃত কাজ, সেই কৃত কাজটা দুইটার জন্য একই আছে কিনা, নাকি লস হয়ে গেল, এটা একটু দেখি প্রমাণ করি আমরা। আচ্ছা, আমরা তাহলে একটু দেখার চেষ্টা করি যে আসলে কাজটা দুইটা পিস্টনের জন্য একই আসে কিনা, দুইটা সিলিন্ডারের জন্য কৃত কাজ। তাহলে এখানে দুইটা সিলিন্ডার আমরা ড্র করে ফেলি, একটা বড় আর একটা ছোট। এই তো, এটা একটা সিলিন্ডার, এটার মধ্যে একটা পিস্টন আছে, ধরো এটা একটা পিস্টন, এটা একটা পিস্টন, এবং এটা আর একটা পিস্টন। এটা আর একটা পিস্টন।
আচ্ছা, তাহলে এখানে দুইটা আলাদা আলাদা সিলিন্ডার আছে। তো আমি যখন এইটার উপর বল প্রয়োগ করব, ধরো এইটার উপর F1 পরিমাণ বল প্রয়োগ করলাম, তাহলে F1 পরিমাণ বল প্রয়োগ করে এই জিনিসটাকে এখান থেকে নিচে নিয়ে আসলাম। ধরো এখান থেকে আমি এই জায়গায় নিয়ে আসছি, এই সিলিন্ডারটাকে এখান থেকে এই অবস্থানে নিয়ে আসছি, এই অবস্থানে। তার মানে এটা একটা সরণ ঘটলো না? এইটুকু হচ্ছে এটা সরণ কতটুকু, এইটুকু যদি আমি L1 ধরি, F1 পরিমাণ বল প্রয়োগ করলাম, এটা এখান থেকে এখানে আসলো, তার মানে এটা সরণ হচ্ছে L1 পরিমাণ ঘটলো। তো এই যে সরণ যে ঘটলো, এই জিনিসটা দেখো আগে ছিল এখানে, এখান থেকে এই জায়গায় চলে আসলো। তার মানে এর মাঝখানে যতটুকু পানি ছিল বা তরল ছিল, এই তরলটা এখান থেকে কি সরে এইদিকে জায়গা দখল করবে না? তার মানে এইটুকু তরলের এই জায়গায় যতটুকু আয়তন ছিল, এই আয়তনটুকু এই জায়গায় কি হয়ে যাবে আস্তে আস্তে, এখানে এই এই আয়তনটুকুতে যতটুকু তরল ছিল, ঠিক এই দিকে সেম আয়তনের তরলটা কতটুকু জায়গা দখল করবে। কতটুকু জায়গা দখল করা মানে এই জিনিসটা তখন কি হবে, এই জিনিসটা আস্তে করে উপরের দিকে উঠে যাবে। এবং কতটুকু উপরে উঠবে, এই দিকের আয়তন যা ছিল, এইখানে এতটুকু আয়তনে যতটুকু পানি ছিল, ঠিক ওই পানিটুকু ওই দিকে গিয়েও অতটুকু আয়তন দখল করবে। তার মানে আমি যদি বলি, এই যে এই পিস্টনটা যেটা ছিল, এই পিস্টনটা অল্প একটু দেখবা যে উপরে উঠে গেছে, এই যেখানে চলে আসছে, ধরো এখানে চলে আসছে, এখানে চলে আসছে। আগে ছিল এখানে, আগে ছিল এখানে, এখন গেছে এখানে। তাহলে এইটুকু সরণ কতটুকু, এইটুকু সরণ হচ্ছে যদি আমি L2 ধরি, তো এইটুকু দেখো অল্প একটু কেন উঠলো, কারণ এখানে আয়তন তুমি হিসাব করে দেখবা, এই যে এই এখানকার যতটুকু পানি ছিল, যত পানির আয়তন যতটুকু, এই ততটুকু আয়তনের পানি কিন্তু এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার ভিতরের এই জায়গাটার মধ্যে কি হয়ে যাবে, এই জায়গাটা দখল করে রাখবে। এই জায়গাটা দখল করে ওই জিনিসটা তখন পিস্টনটা কি হবে, আস্তে করে এই পিস্টনটা আস্তে করে উপরের দিকে উঠে যাবে, এই পিস্টনটা উপরের দিকে উঠবে। তার মানে এই পিস্টনের একটু সরণ ঘটলো, আগে ছিল এখানে, এখন গেল এখানে। তাহলে সরণ কতটুকু বলতো, আদি অবস্থান এখানে, শেষ অবস্থান এখানে, তাহলে সরণ হচ্ছে এখানে L2। আবার এই পিস্টনের জন্য দেখো তো আদি অবস্থান এখানে, আদি অবস্থান হচ্ছে এটার আদি অবস্থান এখানে, আদি অবস্থান, আর এইটা হচ্ছে শেষ অবস্থান। তার মানে এই আদি আর শেষের মাঝের যে সরল রৈখিক দূরত্ব, এটাই তো সরণ, তাই না? তার মানে এখানকার সরল L1, তো আমি এগুলো একটু মিশাই দেই। আচ্ছা, এখানকার সরণ হচ্ছে L1 আর এখানকার সরণ হচ্ছে L2। এবং এই পিস্টনের ক্ষেত্রফল যদি A1 হয়, তাহলে এখানে F1, এটার ক্ষেত্রফল হচ্ছে, এইটার ক্ষেত্রফল হচ্ছে A1। এই পিস্টনের ক্ষেত্রফল যদি আমি A2 ধরি, এই পিস্টনের উপর প্রযুক্ত বল, বল কোন দিকে দেখো তো, এই দিকে বলটা প্রয়োগ হবে না, কারণ তরলগুলো, এখানকার যে তরলগুলো ছিল, এইখানকার যে তরলগুলো ছিল, সেই তরলগুলো এটাকে কোন দিকে বল প্রয়োগ করবে, উপরের দিকে। বল প্রয়োগ করার কারণে এখান থেকে এখানে সরে আসছে। তাহলে এইখানকার যে বল, সেই বলটা যদি F2 হয়, তো আমরা, আমাদের টার্গেট হচ্ছে আমরা দেখবো যে কাজটা, আমি যে কাজটা করলাম, এই কাজটা দুইটার জন্য সমান কিনা, কাজটা কি কোথাও নষ্ট হইলো কিনা। আচ্ছা, তো আমরা জানি কাজের সূত্র কি, বল ইনটু সরণ। তাহলে W সমান কাজকৃত কাজ, W সমান Fs, বল ইনটু সরণ। তাহলে এইখানে প্রথমটার জন্য কাজ আগে বের করবো। দেখো তো প্রথম সিলিন্ডারের জন্য কাজ কত হবে, প্রথম সিলিন্ডার, এটা হচ্ছে প্রথম 1 নাম্বার সিলিন্ডার, আর এটা হচ্ছে 2 নাম্বার সিলিন্ডার। প্রথম, তাহলে প্রথম সিলিন্ডারের জন্য আমরা কি বের করব, এই সিলিন্ডারের ক্ষেত্রে, প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কাজ বের করব। তাহলে প্রথম সিলিন্ডারটা 1 নাম্বার সিলিন্ডার, তাহলে আমরা W1 সমান কি লিখতে পারি, এটার বল ইনটু, এটা সরণ, দেখো সরণ মানে কিন্তু এখানে L1 ধরছি আমি, তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে বলতো, বল ইনটু সরণ। তাহলে অতএব W1 সমান আমরা এখান থেকে লিখতে পারি F1 L1। আশা করি বুঝতেছো। দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে অনুরূপভাবে যদি লিখি, দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে, দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে আমরা দেখো তো দ্বিতীয় সিলিন্ডারের বল কত, F2, এবং সরণ হচ্ছে এখান থেকে এতটুকু, তার মানে F2 ইন্টু L2। তাহলে এখান থেকে W2 সমান আমরা লিখতে পারি F2 ইন্টু L2। আচ্ছা, আমরা কাজ বের করার জন্য তার আগে আমাদেরকে আরো কিছু জিনিস বুঝতে হবে। যেমন আমরা একটু আগে দেখলাম প্যাসকেলের সূত্র থেকে যে দুইটার চাপ যেহেতু সমান হয় P1
এটার চাপ হচ্ছে P2, মানে এইটুকুর চাপ হচ্ছে P1, এটার চাপ যদি P2 হয় তাহলে আমরা এই চাপ দুইটা কি সমান হবে না? তো সমান থেকে আমরা লিখতে পারি এখান থেকে F1 ডিভাইডেড বাই, চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল, F1 বাই A1 সমান F2 ডিভাইডেড বাই A2। এই যে P1 মানে F1 বাই A1, P2 মানে F2 বাই A2, তাহলে এই দুটো সমান হবে। তাহলে এখান থেকে আমরা যদি এইভাবে একটু সাজাই নেই, তাহলে F1 ডিভাইডেড বাই F2 সমান কি লেখা যাবে? A1 ডিভাইডেড বাই A2, এটাও লেখা যায়। আর দ্বিতীয়ত এখানে যেহেতু আয়তনটা, এখানকার আয়তনটা আর এখানকার পানির আয়তনটা কি সমান হবে না? তার মানে আমরা লিখতে পারি যে এইটুকুর আয়তন যদি V1 হয়, দেখো এখানে যতটুকু আয়তন ছিল এই আয়তনটুকু, এইটুকু যদি V1 হয়, আর এইখানকার পানির আয়তনটা যদি V2 হয়, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি V1 ইকুয়াল V2। কেন? কারণ এখানকার আয়তন যতটুকু ছিল এখানেও ততটুকু পানি, তো আয়তন অতটুকু আয়তনে দখল করে রাখবে, তাই না? আচ্ছা, তাহলে আয়তন V1 মানে আমরা এখানে কি লিখতে পারি বলো তো? আয়তন মানে কি? এটুকু দেখো তো একটা আয়তাকার জিনিসের মতো বোঝা যাচ্ছে না? তার মানে এটার ক্ষেত্রফল, সিলিন্ডারের ক্ষেত্রে যদি তুমি এটার আয়তন চিন্তা করো, সিলিন্ডারের ক্ষেত্রে আয়তনের সূত্র কি? ধরো এই জিনিসটার আয়তন বের করবো, তাহলে এটার ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাই না? তার মানে এটার ক্ষেত্রফল হচ্ছে A1, এটার উচ্চতা হচ্ছে L1, তাহলে এটার আয়তন হচ্ছে আমরা লিখতে পারি কি বলতো? A1 L1। আবার এইটার ক্ষেত্রে যখন আয়তন বের করব, এইটার আয়তন আমরা কি লিখতে পারবো? দেখো এটার ক্ষেত্রফল হচ্ছে A2 এবং এটার উচ্চতা হচ্ছে L2। এই যে এতটুকু জায়গার আয়তন বের করতেছি, এই যে এতটুকু, তাহলে এতটুকুর উচ্চতা L2, তাহলে A2 L2। তো আমরা এখান থেকে তাহলে লিখতে পারি A1 L1 ইকুয়াল A2 L2, এটাও লেখা যাবে। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে যে দেখবো যে কাজটা একই থাকে কিনা, কৃত কাজটা। তো এইখান থেকে আমরা F2 একটু বের করে নিই, তাহলে এখান থেকে বলতো F2 সমান কত লেখা যাবে? F2 সমান দেখবা যে, আচ্ছা আমরা একটু তাহলে এখানে ইয়া করি, F2 ইন্টু A2 ইকুয়াল F1 ইন্টু F2 ইন্টু A1 ইকুয়াল F1 ইন্টু A2 লেখা যায়। তাহলে এখান থেকে F2 সমান আসবে F1 ইন্টু A2 ডিভাইডেড বাই A1, এটা আসবে। আর দ্বিতীয়ত আমরা এখান থেকে L2 বের করি, কারণ আমি চাচ্ছি যে কৃত কাজ 1 এর মাধ্যমে নিয়ে আসবো সব। তাহলে এইখানে F2 এর ভ্যালু লাগতেছে আর L2 এর ভ্যালু লাগতেছে, তো আমি এখান থেকে F2 এর ভ্যালুটা বের করলাম, আর L2 এর ভ্যালু কিন্তু এখান থেকে বের করা যাবে। তাহলে এখান থেকে L2 মানে কত লেখা যাবে দেখো তো? এখান থেকে L2 মানে হচ্ছে A1 L1 ডিভাইডেড বাই A2 এখানে আছে, এইটা গুণ ছিল, এটা এদিকে এসে কি হবে? ভাগ হবে। A2 ইকুয়াল L2। তো এই দুইটা জিনিস যদি আমি এখানে বসায় দিই, এই দুইটা জিনিস কি করব? আমি বসায় দিব। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিসকে আমি যদি এখানে বসায় দিই, দেখো F2 মানে হচ্ছে F1 ইন্টু A2 ডিভাইডেড বাই A1, আর L2 মানে হচ্ছে A1 L1 ডিভাইডেড বাই A2। আচ্ছা, তাহলে এখানে A2 বাদ যাচ্ছে, A1 বাদ যাচ্ছে, থাকতেছে কি বলতো? F1 L1। তাহলে দেখো তো F1 আর L1 মানে আমরা কি লিখতে পারছিলাম? F1 আর L1 মানে তো প্রথমটার জন্য কৃত কাজ, প্রথম সিলিন্ডারের, তার মানে এইটা সমান লেখা যায় W1, অর্থাৎ কাজ W1, এই যে W1 এটা ছিল W2 আর W1 কি হইলো? সমান আসলো। মনে রাখবা যে এখানে কৃত কাজটা সবসময় একই থাকবে এবং এটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, কারণ এখানে শক্তির কোনো ধ্বংস হয়নি। যদি ধ্বংস হইতো তাহলে মানতো না, কিন্তু এখানে মেনে চলবে। যদি কোনো দিক অপচয় হইতো তাহলে তো হইতো না, শক্তির অপচয় হলে হবে না। তো এই ক্ষেত্রে মনে রাখবা তাহলে এটা একটা শক্তির সংরক্ষণ নীতিকে মেনে চলে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা পাইলাম, এবং তোমাদেরকে কিন্তু এখানে মান দেওয়া থাকবে, পরীক্ষার প্রশ্নে মান দেওয়া থাকবে। আমরা তো এখানে ম্যাথমেটিক্যালি প্রুফ না করে এমনিতেই বিভিন্ন টার্ম দিয়ে প্রুফ করে দেখলাম যে এখানে কৃত কাজটা দুইটার জন্য সমান আসে। তো তোমাদেরকে বিভিন্ন যখন মান দেওয়া থাকবে তখন তোমরা মান দিয়ে করবা, এবং মান দেওয়ার আমি যখন হচ্ছে আমার সেই যখন আমরা হচ্ছে প্র্যাকটিস সেশন ক্লাসগুলোতে যাব তখন আমি সেই জিনিসগুলো দেখাবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে সূত্রগুলা পাইলাম সেই সূত্রগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। সূত্র মনে রাখতে পারলে এখান থেকে আর কোনো সমস্যা আশা করি হবে না। তো সূত্রগুলো আমরা প্রথমে আবার একটু দেখার চেষ্টা করি। দেখো প্রথমে আমরা দুইটা চাপ সমান পাইলাম,
তার মানে P1 সমান P2, P2 এটা যদি হয় তাহলে এখান থেকে লেখা যায় F1 ডিভাইডেড বাই A1, এটার চাপ মানে বল বাই ক্ষেত্রফল, আর এটার চাপ মানে বল, ওটা তার বল ডিভাইডেড বাই তার ক্ষেত্রফল, F2 বাই A2। এখান থেকে যদি সাজাই নিলে এখান থেকে কি লেখা যায়, F1 F2 টা নিচে যদি নিয়ে আসি, A1 টা ওর কাছে যাবে, A1 ডিভাইডেড বাই A2। তাহলে এটা একটা সূত্র পাইলাম, এটা একটা। এবার দেখো, যদি তোমাকে সিলিন্ডারটার কখনো এই যে সিলিন্ডার যে পিস্টনটা আছে, এই পিস্টনটার যদি ব্যাসার্ধ দেওয়া থাকে অথবা ব্যাস দেওয়া থাকে, তখন তুমি কি করবা? এই সিলিন্ডারটা তো আমি আগেই বলছি যে এই সিলিন্ডারটার ভিতরে যে পিস্টনটা আছে, এই পিস্টনটা কিন্তু এটা দেখতে বৃত্তের মতো, চাকতির মতো, উপর থেকে দেখবা যে এরকম চাকতি দেখা যাবে এই দিক থেকে। তো এটা তার মানে কি, বৃত্তের মতো দেখতে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বসাবো। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল তোমরা তো জানোই, বৃত্তের ক্ষেত্রফল মানে কি, বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রফল হবে A1 মানে পাই R1 স্কোয়ার, এটার ব্যাসার্ধ, আর এটার যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে এটার ক্ষেত্রফল হবে পাই R2 স্কোয়ার। তো আমি যদি এবার এখানে এটা বসাই দিই, দেখো পাই R1 স্কোয়ার, নিচে হচ্ছে পাই R2 স্কোয়ার, পাই পাই কাটা যাবে, R1 স্কোয়ার ডিভাইডেড বাই R2 স্কোয়ার। তাহলে এখান থেকে থাকতেছে R1 স্কোয়ার ডিভাইডেড বাই R2 স্কোয়ার। তাহলে কি কি পাইলাম, F1 বাই F2 সমান আমরা তাহলে কি লিখতে পারতেছি, A1 বাই A2 R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। ঠিক আছে, এবার যদি কখনো R1 R2 না থেকে যদি তোমাকে বৃত্তের এই যে এই সিলিন্ডারের যে পিস্টনটা আছে, এই পিস্টনটা যদি ব্যাস দেওয়া থাকে, তো তোমরা তো জানো ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অথবা ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তার মানে তোমাকে যদি এটা D1 দিয়ে দেওয়া থাকে, ধরো এটার ব্যাস হচ্ছে D1, এটার ব্যাস হচ্ছে D2, এটার ব্যাস D2, তখন তুমি কি করবে, তোমার ব্যাস দিয়ে দেওয়া আছে, তাহলে তুমি ব্যাসার্ধ তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কি হবে বলতো? তাহলে আমরা জানি ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। তাহলে এখানে থেকে যদি R1 আর R2 জায়গায় বসাই দিই, দেখো তো কি আসে। R1 মানে কি লেখা যায়, এই D1 এর অর্ধেক, তাহলে D1 বাই 2, এটার উপর তো একটা স্কোয়ার ছিল, আর R2 মানে কি D2 ডিভাইডেড বাই 2, এটার উপর একটা স্কোয়ার ছিল। তো এই জিনিসটাকে এখন আমরা এইভাবে লিখি, দেখো তাহলে এখানে উপরে লেখা যায় D1 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এবং এই ভাগটাকে গুণ করে দিলে এই 2, এই স্কোয়ার যদি এটাকে স্কোয়ার করি, আচ্ছা এটা পরে আমরা একটু করি। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারতেছি তাহলে D1 স্কোয়ার ডিভাইডেড বাই 4, দেখো এটার উপর স্কোয়ার মানে D1 স্কোয়ার, আর 2 এর উপর স্কোয়ার মানে 4, তারপর নিচে হচ্ছে D2 স্কোয়ার ডিভাইডেড বাই 4। এই মাঝখানের যে ভাগটা আছে এটাকে আবার গুণ করে দিব, গুণ করে দিলে এখান থেকে কি আসবে, D1 ডিভাইডেড বাই 4, এই যে ভাগটাকে গুণ করে দিলাম, তাহলে 4টা উপরে যাবে, 4 ডিভাইডেড বাই D2, তাহলে এখান থেকে এটা কাটা যাবে, এখানে কিন্তু স্কোয়ার ছিল, D1 স্কোয়ার D2 স্কোয়ার। তো এখান থেকে আমরা তাহলে সাজায় যদি লিখি, তাহলে লিখতে পারতেছি D1 স্কোয়ার ডিভাইডেড বাই D2 স্কোয়ার। তো আমরা যদি এবার সূত্রগুলো তাহলে এক জায়গায় একটু লিখি, তাহলে কেমন দেখাবে, সূত্রগুলো এক জায়গায় একটু লিখে ফেলি। আচ্ছা, তাহলে আমরা F1 বাই F2 সমান তাহলে কি পাইলাম, এই সূত্রগুলো এক জায়গায় লিখে ফেলি। F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল, দেখো A1 বাই A2, অথবা এটার পরিবর্তে আমরা R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার লিখতে পারি, R1 স্কোয়ার ডিভাইডেড বাই R2 স্কোয়ার লিখতে পারি, অথবা এটার পরিবর্তে আমরা D1 স্কোয়ার বাই D2 স্কোয়ারও লিখতে পারি। এবং এইখান থেকে তুমি যদি চাও, দেখো এই যে এখানে কিন্তু আমরা আরেকটা ফর্মুলা অলরেডি বের করে রাখছিলাম। কি ফর্মুলা, যদি আমরা L1 আর L2 এর মাধ্যমে নিয়ে আসতে চাই এই ফর্মুলাগুলোকে, তাহলে দেখো তো এটা A1 আর A2 এর মধ্যে একটা তুলনা আছে না। তো আমি যদি এটা না করে এখান থেকে এই যে A1 L1 এই ফর্মুলাটা থেকে A1 তো আছে, A2টাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে নিচে A2, তাহলে এখান থেকে L2 আগে থেকে ছিল, L1 কে ওইদিকে নিয়ে গেলে হচ্ছে নিচে L1 যাবে। তাহলে A1 বাই A2 এর পরিবর্তে কিন্তু L2 বাই L1 ও লেখা যায়, A1 বাই A2 এর পরিবর্তে L2 বাই L1 ও লেখা যাবে। তার মানে এইখানে তুমি তাহলে কি বসাইতে পারতেছো, A1 বাই A2 মানে L2 ডিভাইডেড বাই L1। এই ফর্মুলাগুলো তোমাদেরকে খুব ভালো করে, একদম খুবই ভালো করে মনে রাখতে হবে। এই ফর্মুলাগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে এখান থেকে
আর কোনো ধরনের তোমাদের ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো হবে না আশা করি। তোমরা আশা করি সকলেই বুঝতে পারছো ক্লাসটা, এবং নেক্সট ডেতে তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের জন্য এগুলোর সলভিং ক্লাস থাকবে ইনশাল্লাহ।